আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতুহু। শুভ সকাল প্রিয় 47 বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থী বন্ধুরা। আপনারা অবাক হবেন হয়তোবা যে আজকে এতদিন পরে আমি কেন আসলাম। দেখুন, আজকে খুব জরুরি কিছু জিনিস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। অর্থাৎ আপনারা যেহেতু আজকে হচ্ছে দেখেন খুব সুন্দর একটা সকাল, এখন কয়টা বাজে? সকাল 6টাও বাজে না। আমি কিন্তু ভিডিও করার জন্য চলে এসেছি। এই একটা কারণে চলে আসছি যে আজকে 18 তারিখ, সেপ্টেম্বরের 18 তারিখ 2025 এবং আগামীকালকে আপনাদের 19শে সেপ্টেম্বর 2025 সকাল 10টায় আপনাদের সেই যুদ্ধ, অর্থাৎ যে কাঙ্ক্ষিত যুদ্ধের জন্য আপনারা এতদিন ধরে অপেক্ষা করেছিলেন, যে পরীক্ষা বহুত দিন আগে হবার কথা ছিল, প্রায় 3 মাস আগে, সেই পরীক্ষা পিছাতে 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 2-3 ধাপ পরে এসে আগামীকালকে হওয়ার সম্ভাবনা আছে যদি মহান আল্লাহ কবুল করেন। তো আপনাদের আগামীকালকের পরীক্ষার জন্য আমি কী ধরনের প্রস্তুতি নেবেন এই শেষ মুহূর্তে, অর্থাৎ পরীক্ষার হলে গিয়ে কি করবেন বা হলে যাওয়ার আগে কি করবেন, সেই জিনিসগুলো নিয়েই মূলত আমি আজকে আলোচনা করতে আসছি। খুব ছোট্ট আলোচনা, প্লাস আপনাদের সামনে যে জরুরি সার্কুলারগুলো আছে সেগুলোতে আপনারা কীভাবে প্রস্তুতি নেবেন সেগুলো। মূলত আমার আজকের ভিডিওটা হচ্ছে যারা আপনারা একেবারেই প্রথমবারের মতো বিসিএস পরীক্ষা দিতে যাচ্ছেন আগামীকাল, তাদের জন্য। দেখুন, যদি প্রথমেই বলি আজকের প্রস্তুতির কথা, যদি বলি আজকে আপনারা সবার আগে যে কাজগুলো করবেন তা হচ্ছে ইংরেজি, বাংলা এবং সাধারণ জ্ঞান, অর্থাৎ বাংলাদেশ বিষয়ে বলি, এই 3টা বিষয়ের উপরে খুব বেশি আজকের দিনটা জরুরিভাবে পড়াশোনাটা করবেন। এবং যেগুলো আপনাদের সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো শুধু আজকে আইডেন্টিফিকেশনের মধ্য দিয়ে, অর্থাৎ আইডেন্টিফিকেশন করে সলভটা করবেন শেষবারের মতো। আর হচ্ছে আপনাদের এরপরেও যদি কিছু থেকে থাকে, বিশেষ করে আপনার আন্তর্জাতিক বিষয় বলি বা যেটাই বলেন, সেগুলো খুব বেশি দিন, অর্থাৎ রিসেন্ট যে জিনিসগুলো আছে এগুলো না করে আপনারা আজ থেকে অন্তত 1 মাস আগের বা ধরেন অ্যাটলিস্ট 25 দিন আগের যে রিসেন্ট যে বিষয়গুলো ছিল সেগুলোই আপনারা একটু দেখে যাবেন। কারণ সাধারণত পরীক্ষার প্রশ্ন কিন্তু 1 মাস আগেই হয়ে যায়। ওকে, সো আপনারা শুধু আর ওই গতকাল বা গত 10 দিন আগের যে রিসেন্ট যে বিষয়গুলো ছিল সেগুলো দেখার কোনো দরকার নাই, এগুলো কোনো কাজেই আসবে না। এবার আসি আপনাদের এই রিসেন্ট বিষয়গুলো তো হয়ে গেল, এবার আসি প্রস্তুতিতেও গেল। এখন পরীক্ষার রাতে কি করবেন? পরীক্ষার রাতে আমি যেটা করেছিলাম তা হচ্ছে 3টা মডেল টেস্ট, অর্থাৎ 200 মার্কের 3টা মডেল টেস্ট আমি দিয়েছিলাম। আমি জানি আমার কথা শুনে আপনি অবাক হবেন, অর্থাৎ 6 ঘন্টা। আমি পরীক্ষার আগে রাতে বলতে বোঝাচ্ছি পরীক্ষার অ্যাটলিস্ট পরীক্ষার দিন হবার আগের যে রাতটা, অর্থাৎ আপনার যখন আপনি পরীক্ষা দিবেন সেই দিন দিনের বেলা থেকে শুরু করে আপনি রাত পর্যন্ত অ্যাটলিস্ট 3টা না হলে অন্তত 2টা মডেল টেস্ট আপনাকে দিতে হবে। ওই দিনই আপনার পুরোপুরি আপনার যে 200 মার্কের উপরেই আপনি ওইগুলা দিবেন। এখন এইখানটা আপনার শেষ যে প্রস্তুতি, এটা পুরোপুরি কভার হবে এইখানটায়। এরপরে আপনার যে কাজটা করতে হবে তা হচ্ছে আপনার যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো, অর্থাৎ পরীক্ষার হলে শুধুমাত্র আপনি অ্যাডমিট কার্ড এবং কলম, এইগুলো বাদে, এই 2টা জিনিস বাদে আপনি আর কোনো কিছু নিয়ে যাবেন না। সাদা ফাইল মেবি অ্যালাউড, বাট সাদা ফাইল ছাড়া অন্য কোনো ফাইল আপনার নেবেন না। কোনো ফোন নেবেন না, কোনো ধরনের কোনো ওয়াচ নেবেন না, কোনো কিচ্ছু না। বুঝতে পেরেছেন? এবার হচ্ছে পরীক্ষার হলে ঢোকার পরে কি করবেন। পরীক্ষার হলে অ্যাটলিস্ট, যেহেতু পরীক্ষা 10টায়, 9টা-20-এর ভিতরে ঢুকবেন, এর বেশি দেরি করবেন না, কোনোভাবেই না। ওখানে যে বসেন, রেস্ট নেন, মাথাকে আপনি রেস্ট দেন, যদি কিছু মনে করার থাকে সেগুলো মনে করুন, সেগুলো করুন, বাট এর বাইরে আর সময় ক্ষেপণ করবেন না। অর্থাৎ 9:30টার পরে সাধারণত ঢুকতে দিবে না। সো আপনারা চেষ্টা করবেন 9:30টার মধ্যেই ঢোকার। এটা কিন্তু বিসিএস পরীক্ষা, তারা কিন্তু যে কোনো সময় হল রুম বন্ধ করে দিতে পারে যে না, ইউ আর নট অ্যালাউড। ওকে, এই কাজটা ভুলটা করেন না। এটা গেল। এরপরে হচ্ছে যখন পরীক্ষার খাতা ওএমআর শিট যখন আসবে, ওএমআর শিটে যে কাজটা করবেন, আপনাকে যে প্রশ্নপত্রটা যে সেট দেওয়া হবে ওই সেটই আপনি ওএমআরে পূরণ করবেন। আপনি কিন্তু ওই সেট কারোর সাথে পাল্টাপাল্টি করবেন না। আপনাকে যে সিরিয়ালের সেটটা দেওয়া হচ্ছে ওইটা কিন্তু তাদের কাছে লিখিত থাকবে যে এইটা এই সিরিয়ালে যাচ্ছে, এই রোল নাম্বারটা এইখানে যাবে। তারা এখন আরও বেশি আপডেটেড হয়েছে, তারা কিন্তু এগুলো লিখে রাখবে। সো আপনি যদি কোনো কারণে সেট পাল্টে ফেলেন, আপনার ওএমআর শিট কিন্তু আর ওই পিএসসি পর্যন্ত যাবে না। বুঝতে পেরেছেন? আপনি কিন্তু ওখান থেকেই ফেল হয়ে যাবেন। এই গেল ওএমআর শিটের কথা। এবার আসেন রেজিস্ট্রেশন নাম্বার তো ঠিকমতো পূরণ করবেন। সাইন যেটা দিয়েছেন
রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ যখন অ্যাপ্লিকেশন ফর্ম করেছিলেন ওখানে যে সাইনটা দিয়েছিলেন ওই সাইন অনুসারেই সাইনটা দিবেন। আর হচ্ছে চেষ্টা করবেন কান ঢেকে রাখবেন না, যারা মেয়েরা আছেন আপনারা কান ঢেকে রাখবেন না, কানটা খোলা রাখবেন এবং সবসময় ওপেন থাকবেন, অর্থাৎ আপনার ফেসটা যেন ঠিকঠাক বোঝা যায় কান সহ। এটা গেল। আর হচ্ছে ঘড়ি থাকবে আপনাদের যেখানে হলে ঘড়ি থাকবে, মাস্ট থাকবে, ওই টাইম অনুসারেই পরীক্ষা হবে। তবে যদি ঘন্টা আগে পরে কত সেকেন্ড কত মিনিট আগে পড়লে এটা একটা আনুমানিক ধারণা করে নেবেন, তাতে আপনাদের জন্য সুবিধা হবে। কারণ ওই ঘন্টাটা যেভাবে দিব ওইভাবেই কিন্তু টাইম সেট হবে। তাতে দেখা যাচ্ছে এখানে 10টা বাজেনি আপনার হলের মানে ঘড়িতে, কিন্তু অলরেডি ঘন্টা দিয়ে দিয়েছে, তাহলে কিন্তু বুঝবেন যদি 1 মিনিট আগে দেয় ওই 1 মিনিট আগেই কিন্তু আবার ঘন্টাটা দিবে। ওইভাবে টাইম আপনারা ঠিক করে নেবেন, মনে মনে ঠিক করে নেবেন। এটা গেল। এবার হচ্ছে প্রশ্ন মানে ওএমআর পাওয়ার পরে যেটা করবেন, ওএমআরে কিন্তু আপনাদের নিজ জেলার বিষয়টা লিখতে হবে, বুঝতে পেরেছেন? আপনি যেখানে থাকতেছেন, যেখানে পরীক্ষা দিচ্ছেন এটা কিন্তু লিখবেন না, আপনি যে জেলার হয়ে আবেদন করেছেন সেটা লিখবেন। যেমন আমি বাগেরহাটের ছিলাম, আমি কিন্তু বাগেরহাট লিখেছিলাম, বুঝতে পেরেছেন? এটা ইংলিশে হোক বাংলায় হোক এটা ওনারা বলে দিবেন। মেবি এটা আপনাদের ইংলিশে লিখতে হবে এবং বড় হাতের অক্ষরে অর্থাৎ ক্যাপিটাল লেটারে, ঠিক আছে? এটা গেল। আপনাদের নামও কিন্তু ক্যাপিটাল লেটারে লিখবেন এবং স্পেস দিয়ে, ঠিক আছে? এটা গেল। এবার আসি পরীক্ষার সময় আপনি কীভাবে অ্যান্সারগুলো করবেন। আমি যেটা করেছিলাম, এটা অনেকে অনেকভাবে করে, আমি যেটা করেছিলাম, আমি দেখতেছি যে একজন এক একটা প্রশ্ন পারতেছে, সেটার অ্যান্সার দিয়ে যাচ্ছে। আমি অর্থাৎ ওই মুহূর্তেই তারা দিয়ে বৃত্তপূরণ করে বাকিগুলোতে চলে যাচ্ছে, স্কিপ করে বাকিগুলোতে চলে যাচ্ছে, এবং যেটা যখন করতেছে সেটা বৃত্তপূরণ করতেছে। এটা তাদের বিষয়। আমি পার্সোনালি যেটা করেছিলাম সেটা হচ্ছে আপনার প্রশ্নপত্র যখন আমি পেয়েছিলাম তখন আমি ফার্স্টে রিড করেছি। আমি যেগুলো ভালো পারি, আমি ইংলিশ স্টুডেন্ট ছিলাম, আমি ইংলিশটাই আগে করেছি, আমি সবগুলো রিড করেছি। রিড করে অ্যাটলিস্ট প্রায় 40টা মিনিট, পুরা 40টা মিনিট আমি প্রশ্নগুলাই শুধু পড়েছি আগাটুগুড়া। 200 মার্কের প্রশ্নের ভিতরে যতটুকু কভার করা যায় 40 মিনিট আমি সব পড়েছি। যেটা আমার কাছে একেবারে ঠিকঠাক মনে হচ্ছে আমি সবগুলো আইডেন্টিফাই করেছি এবং ছোট্ট করে বিন্দু দিয়ে মার্ক করেছি এবং অ্যান্সারগুলো বিন্দু দিয়ে মার্ক করেছি। আমি ওইটা করার পরে এইবার আমার তো একটা আনুমানিক আন্দাজ হয়ে আসছে। আপনি এরপরে কাউন্ট করতে শুরু করেন আপনি কতগুলো শিওর। আপনি যদি মনে করেন আপনি 100টা শিওর হয়েছে বা 110টা শিওর হয়েছে, তাহলে আপনি চেষ্টা করুন আর সর্বোচ্চ আর 10টা ঠিকঠাক করতে, এর বেশি আর যাওয়ার কোনো দরকার নেই। তার মানে আপনি শিওর থাকেন 47 বিসিএসে আপনাদের কাট মার্ক 100, সর্বোচ্চ কাট মার্ক 120, যেহেতু প্রশ্ন যদি সোজা হয়। আর যদি প্রশ্ন টাফ হয় তাহলে 105 থেকে 108-এর ভিতরে আপনাদের কাট মার্ক চলে আসবে। সো আপনারা চেষ্টা করুন প্রশ্ন কেমন হয়েছে সেটা আপনি বুঝে যাবেন। মনে রাখবেন প্রশ্ন কঠিন কি সহজ এটা বোঝা সবচেয়ে বড় উপায় হচ্ছে আপনার বাংলা এবং ইংলিশে প্রশ্নগুলো কেমন আসছে। নিশ্চয়ই সবাই মোটামুটি প্রস্তুতি নিয়ে যাবেন। যদি দেখেন এত পড়ার পরেও প্রশ্ন আসেনি, কঠিন আসছে, তাহলে শিওর থাকেন এটা সবার জন্যই তখন কঠিন, এবং ওইখানটাতেই কিন্তু মার্কটা ডিস্ট্রিবিউশনটা ব্যবধানটা হয়ে যাবে। ওই জায়গাটায় খুব সাবধান থাকবেন, অর্থাৎ আপনি কাটমার্কটাকে নিশ্চিত করতে পারলে হয়। সেক্ষেত্রে আপনি আর খুব বেশি দাগাবেন না, যত বেশি দাগাবেন তত বেশি ভুল যাওয়ার সম্ভাবনা থাকবে। ওকে, সর্বোচ্চ পরীক্ষার হলে আমি বলবো 135টা বেশি দাগাবেন না। আপনারা যারা প্রথমবারের মতো পরীক্ষা দিতে যাচ্ছেন আপনাদের এটা জানা উচিত, বিসিএসএ প্রিলিমিনারি মানে যে নাম্বারটা আসে আর কি, এই নাম্বারটা কোনো ফ্যাক্ট না, কিচ্ছু না। আপনি যদি 108 পেয়েও পাস করেন আপনি পাস, আপনি যদি 150ও পান আপনি পাস, ওটা কোনো দিন যোগও হবে না, কোনো কিচ্ছু হবে না, বুঝতে পেরেছেন? শুধু রিটেনের মার্ক এবং ভাইবার মার্কই কাউন্ট হবে আপনার বিসিএস ক্যাডার বা নন ক্যাডার হওয়ার জন্য। গেল এখানে। এইবার আমি যেটা করলাম বৃত্তপূরণের বেলায় আমি ওইগুলো করেছি। এইবার যেগুলো শিওর ছিলাম সেগুলো আমি সুন্দর করে আগে খাতায় বৃত্তটা পূরণ করে ফেলেছি, ধরেন আমি 100টা বৃত্ত পূরণ করে ফেলেছি ওই কটা। এইবার যেগুলো আমি মোটামুটি শিওর, অ্যাটলিস্ট আপনার ধরেন 70% শিওর, এবার আমি ওগুলোকে আরেকবার একটু রিকভার করার চেষ্টা করতেছি। তাহলে ওইগুলো পূরণ করতে 40 মিনিট গেল, ওইগুলো দেখতে। আর ধরেন 20 থেকে 22 মিনিটের ভিতরে আমি বৃত্তগুলোও পূরণ করে ফেলেছি, এতক্ষণ লাগার কথা না, করে ফেলেছি। এখন আমার হাতে প্রায় 40 থেকে 50 মিনিট সময় আছে। এই 40 থেকে 50 মিনিট সময় আমি বাকি জিনিসগুলো দেখব কোনটা শিওর, বিশেষ করে ম্যাথ, আপনার মানসিক দক্ষতাগুলা, এগুলো কোনটা আমি পারি না সেগুলো আমি একটু কভার করার চেষ্টা করবো। আর যদি কোনো ম্যাথ না বোঝেন, না করতে হয়, তাহলে অ্যাডমিট কার্ডের পিছনে করবেন এবং স্যারের সাথে কথা বলে নেবেন, স্যার আমরা অ্যাডমিট কার্ডের পিছনে করবো, প্রশ্নে করবেন না। আমি আবারও বলতেছি, প্রশ্নে কিন্তু কিচ্ছু দাগাবেন না, কিচ্ছু করবেন অ্যাডমিট কার্ডের পিছনে বা নিচে করবেন, কারণ অ্যাডমিট কার্ডটা আপনি পরে আরেকটা ডাউনলোড দিতে পারবেন, ঠিক আছে? এটা করে নেবেন স্যারদের সাথে কথা বলে, স্যার আমি এখানে করতেছি, আমার আগে পরে কিছু লেখা ছিল না, তাদের সাথে কথা বলে। যদি পেন্সিল থাকে পেন্সিল নিয়ে যাবেন, পেন্সিলে করলে আরও ভালো হবে। এটা গেল। এবার হচ্ছে তাহলে আপনি কিন্তু কি হলো দেখেন, তাতে লাভ কি? আপনি যখন একবার প্রথমবার দাগাইছিলেন,
এবং পরে যখন ওই জিনিসগুলো ওই সময় বৃত্ত না পূরণ করে পরে বৃত্ত পূরণ করতেছে, তখন কিন্তু আপনার ভিতরে যদি কোনো কনফিউশন থেকে থাকে সেই জায়গায় আপনি থেমে যেতে পারতেছেন। কিন্তু একবার যদি বৃত্ত পূরণ করে ফেলেন, অর্থাৎ যখন দেখতেছি তখন বৃত্ত পূরণ করতেছি, তাহলে কিন্তু ওইটা আর পরে মনে পড়লেও কাজ হবে না। এবং ওই জিনিসটা আপনার মাথার মধ্যে যদি ঘুরতে থাকে, আরে আমি জেনে শুনে ভুলটা দাগালাম, আমি তো একটু পারতাম, আপনার কিন্তু পরের জিনিসগুলো আরও খারাপ হয়ে যাবে। আমি আপনাদের জন্য সহজ একটা জিনিস বলি, আপনি যদি ম্যাথের স্টুডেন্ট হন, আপনি যে সাবজেক্টের স্টুডেন্ট হন না কেন, আপনি ওই জিনিসটা ওই টপিকটাই আগে দাগাবেন। বিজ্ঞানের স্টুডেন্ট হলে বিজ্ঞানটা আগে দাগান, ম্যাথের হলে ম্যাথেরটা আগে দাগান, ইংলিশের হলে ইংলিশে আগে দাগান, বাংলা হলে বাংলা আগে দাগান। যেটা ভালো সেটা আগে দাগিয়ে নেন, সেটা ক্লিয়ার করে নেন। বুঝতে পেরেছেন? আগে কঠিনগুলোতে যাবেন না। আর সবচেয়ে কনফিউজিং প্রশ্নগুলো থাকে হচ্ছে নৈতিকতা ও মূল্যবোধ যে বিষয়গুলো আছে এবং সুশাসন, এই জিনিসগুলোর উপরে। এখানে কিন্তু খুব এমন ক্রিটিক্যাল কিছু বিষয় থাকে যে সবগুলোই হয়। আপনি চেষ্টা করবেন ওই জায়গাগুলো যদি একান্ত না বোঝেন, দেওয়ার দরকার নাই। সাল যদি মনে না থাকে দিবেন না সাল, কোনো হিসাব নিকাশের পরিমাণ যদি মনে না থাকে দিবেন না, কোনো দরকার নাই। ওকে, এটা গেল। এইবার হচ্ছে শেষ মুহূর্তে যে কাজটা করবেন তা হচ্ছে আপনি দেখবেন যে আপনি কয়টা দাগিয়েছেন এবং আপনার কি মনে হয় এখানে কয়টা হতে পারে। যদি মনে হয় যে না আমার আর কোনোভাবে চান্স মনে হবে না, আমার মনে হয় বেশি ভুল আছে, তাহলে ভাই আরও কয়টা দাগান, কারণ ঝড়ে বক পড়ার মতন অবস্থা। বুঝতে পেরেছেন? তাতে আপনার কেরামতি বেড়েও যেতে পারে, হতেও পারে। কিন্তু যদি মনে করেন যে না আমি যা দাগিয়েছি তাতে হতে পারে, তাহলে আর কোনো দরকার নাই, চুপচাপ বসে থাকেন, আল্লাহর উপরে ভরসা রেখে ঘন্টাটা পড়লে আস্তে ওইটা দিয়ে জমা দিয়ে চলে যান। শেষ হয়ে যাবে আপনার বিসিএস 47 বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। তো আলহামদুলিল্লাহ, এই নিয়ে আর কোনো কথা বলবো না। এবার আসি, বলেছিলাম যে আরও কিছু বিষয় নিয়ে কথা বলবো। দেখেন, সুন্দর একটা সকাল, এমন সকাল আপনার জীবনেও আসবে ইনশাল্লাহ চাকরি পাওয়ার পরে। এখন কষ্ট করেন, এখন এই সকাল টকাল দেখার কোনো সময় নেই, এখন শুধু চাকরি পড়া করেন। কারণ 21 তারিখে, এই সামনে যে 21শে সেপ্টেম্বর, ওই দিন কিন্তু রবিবার থেকে, ওই দিন থেকে কিন্তু আপনার প্রাইমারি যে প্রধান শিক্ষক তার যে সার্কুলারটা ছিল তার আবেদন শুরু হয়ে যাচ্ছে। ওইটা আবেদন অবশ্যই সবাই করবেন। গেল এটা। প্রাইমারির যে সহকারী শিক্ষক, সেই সহকারী শিক্ষক পদেও কিন্তু সার্কুলার চলে আসবে, খুব রিসেন্টলি দিয়ে দিবে। আর হচ্ছে এনটিআরসি এর যে সার্কুলারটা আছে, 19th এনটিআরসি সার্কুলার, এটা নভেম্বরে দিচ্ছে। ফুল অ্যান্ড ফাইনাল হয়ে গেছে, নভেম্বরে দিচ্ছে। এবং সেখানে মার্ক থাকবে যতদূর আমি শিওর হতে পেরেছি 200 মার্ক। সেক্ষেত্রে 100 হচ্ছে আপনার জেনারেল অবজেক্টিভ এবং বাকি 100 হচ্ছে আপনি কোন সাবজেক্টের সেইটা। অর্থাৎ কোনো লিখিত ধরনের এখন আর কোনো পরীক্ষা থাকবে না, শুধুমাত্র এমসিকিউর উপরে। এবং অর্থাৎ 49 বিসিএস যেমন আর কি স্পেশাল বিসিএসটা, ঠিক তেমনভাবেই নিবন্ধনের পরীক্ষাটা এবার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং এটাই হবে, যদিও সার্কুলার সব কিছু দেওয়া থাকবে, আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন, তবে এটাই হওয়ার সম্ভাবনা 100-এ 95%। তো আপনাদের জন্য দোয়া রইল। আর এই 2025 সালে সার্কুলারের পরে সার্কুলার আসতেছে, কারণ এমন সার্কুলার আর লাস্ট কোন বছরে আসছিল আমার মনে নাই। আপনারা সার্কুলারগুলোতে আবেদনগুলো সম্পূর্ণ করেন, চাকরি একটা না একটা হবে, চেষ্টা চালিয়ে যান। বিসিএসে যদি এটাতে না হয়, পরবর্তীটার জন্য আরোভাবে ট্রাই করেন, কিন্তু পড়াশোনা থামিয়েন না। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, আমার সাথে থাকেন। আমার বিশ্বাস, আমার ভিডিওগুলোতে আমি আমার ইংলিশের যতগুলো টপিক আছে ম্যাক্সিমাম টপিক আমি কভার করেছি। আমি আরও কিছু জিনিস নিয়ে আমি চেষ্টা করতেছি আরও ভালো ভালো কোনো কিছু নিয়ে আসার জন্য। সময় লাগতেছে, আমার ট্রেনিং থাকে, চাকরিতে অনেক কাজ করতে হয় আমাকে। একজন 9 গ্রেডে কর্মকর্তার আসলে অনেক কাজ থাকে, সে আপনি যে ক্যাডারেই যান না কেন বা যে নন ক্যাডারেই যান না কেন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আপনাদের জন্য শুভকামনা রইল। দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। আপনাদের এই বিসিএস পরীক্ষা কেমন হলো সেটা আমাকে জানিয়েন। বিসিএস পরীক্ষা দেওয়ার পরে প্লাস প্রস্তুতিতে যদি কোনো সমস্যা থাকে, বিশেষ করে ইংলিশ জনিত, আমাকে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। আমার ছাদ বাগান থেকে বা আমার এই ছাদ থেকে আপনাদের আমি বিদায় জানাচ্ছি। মহান আল্লাহ বাঁচিয়ে রাখলে দেখা হবে ইনশাআল্লাহ। সবার জন্য শুভকামনা রইল। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।